হ্যাঁ, সাইদু স্যারের ক্লাস আছে আপনার ওই 1 থেকে 100 পর্যন্ত। আর 100 এর পরের থেকে আমাদের মফিজুর স্যারের ক্লাস দেখতে চলছে। পাচ্ছেন হ্যাঁ, জি স্যার। সংখ্যাটা দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। 101 থেকে আচ্ছা, 200 পর্যন্ত হ্যাঁ স্যার। মফিজুর স্যারের। ঠিক তারা আছে? জি স্যার। সংখ্যা পড়াইলো। শুধু 56, তাহলে আপনার সাইদু স্যারের ক্লাস। হ্যাঁ বলেন। হ্যাঁ, কোড দিয়ে ট্রাই পড়ে করেন। শুনান, পড়েন। কোড দিয়ে ট্রাই করেন। Questions. Topics for discussion. হ্যাঁ What does IPT stand for? হ্যাঁ, 100 পরে আমার 166 ছিল। Explanation of IPT. What benefits do the learners get if you use language games in the classroom? Or why do you use language games in the classroom reasons? 4. What might be your strategies to choose and use language games in the classrooms? 5. Benefits of using rhymes and songs in the primary classroom. 6. Possible activities to teach rhymes. 7. What is micro-teaching? 8. Ways of doing micro-teaching. 9. Importance of micro-teaching. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মধ্যে তো আমরা এবার এখানে দেখেন 9টা প্রশ্ন আছে, তবে দুই নাম্বারটা অনেক বড়। 2 নাম্বারের মধ্যে অনেক কিছু আছে, অনেক বেশি। তো আমরা এখন একটা প্রশ্ন নিয়ে প্রশ্ন দেখাবো, আপনারা স্ক্রিনশট নেবেন। সবাই যদি স্ক্রিনশট না নিতে পারেন পরে একটু শেয়ার করে নেবেন, আপনারা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন। আর কারণ লিখতে তো সময় পাবেন না, আর আমি হালকা ভাবে একটু ব্যাখ্যা করব, বেশি তো বলতে পারবো না, হালকা ব্যাখ্যা করব। হ্যাঁ, এটা what does IPT stand for? IPT stands for input, practice and task. এখানে I denotes input, I দিয়ে ইনপুট হয়, P দিয়ে প্র্যাকটিস হয়, আর T দিয়ে টাস্ক। এইটুকু বোধহয় এক লাইন লিখে নিতে পারবেন বা লিখতে পারেন। আর স্ক্রিনশট দেন, অঙ্কিতা কি স্ক্রিনশট দিতে পারেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ইনপুট প্র্যাকটিস এবার আমরা পরের স্লাইডে যাই। input practice and task explanation of input এক্সপ্লানেশন অফ ইনপুট। আইতে ইনপুট, এখন এই মাম্পি ম্যাডাম আপনি মিউট করেন। লেখা হয়নি। জি স্যার। স্যার লিখতে গেলে তো অনেক সময় লাগবে, সবাই স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হয় মনে হয়। জি জি জি, থ্যাংক ইউ। এখন ম্যাডাম দেখেন ইনপুটটা কি, ইনপুটের সংখ্যাটা গ্রুপে এখানে দিয়ে দেওয়া দেবেন, আছে, যে যা ব্যাখ্যা করো। স্ক্রিনশট দেবেন, আমার স্ক্রিনশট হয় না। সেটা তো আমি বলে দিয়েছি, আর এখন আর বলেন না। আমরা এই যে একটা ক্লাস রাখি ম্যাডাম ছবি দেখা, এতে দিয়ে দেবেন মেসেঞ্জারে। আমি কি এবার কথা বলবো? হ্যাঁ বলেন স্যার। ওই যে আবার কে কথা বলছিল, এই জন্যই তৈরি করছিল। আমরা যখন ক্লাস নেই তখন ছবি দেখাই বা অন্য কোনো ব্যাখ্যা দেই, তারপরে কোনো কিছু পড়ে শোনাই, কোনো শব্দ দেখাই, এই যে কাজগুলো, এইগুলো হলো ইনপুট। কারণ এর মাধ্যমে শিশুরা ইনফরমেশন পায়। এই জন্য দেখেন প্রথম লাইনে লেখা আছে ইনপুট ইজ সামথিং গিভেন টু দ্য লার্নার্স বাই দ্য টিচার।
হুইচ ইজ দ্য বেসিস অফ লেসন, মানে এটা হলো মূল লেসন। ইট প্রোভাইডস নিউ ইনফরমেশন, তথ্য দেয়। এই এখন এটা লিখিত কোনো এই নিচের দিকে লেখা আছে তাকাই থাকে না, আর আমি এমনি বলি। এটা কোনো ওই ডায়ালগ হতে পারে, কোনো টেক্সট হতে পারে, পিকচার হতে পারে, কোনো ডায়াগ্রাম, ম্যাপ, কোনো বস্তু হতে পারে, বা টিচার তার নিজস্বভাবে নিজে কিছু বলতে পারে। তবে এটা কিন্তু লার্নিং আউটকামের সাথে একদম নিবিড় সম্পর্ক থাকতে হবে। এইটা এখানে বলা হয়েছে। স্ক্রিনশট দিয়েছেন? হ্যাঁ স্যার। তাহলে স্যার। ইনপুটের ব্যাখ্যাটাই দেওয়া হবে। তার প্র্যাকটিসের ব্যাখ্যা। প্র্যাকটিসটা হলো, আগেই বলি যে ইনপুটের কাজগুলো সাধারণত শিক্ষকের কাজ। শিক্ষক প্রথম দিকে ক্লাসের যে কাজগুলো করে তাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, সেটা হলো ইনপুট। কিন্তু তার পরপরই যে কাজগুলো শিশুদের দ্বারা করানো হয়, যেমন শিশুদেরকে পড়তে বলা হয়, শিশুদেরকে কোনো প্রশ্নের উত্তর বলতে বলা হয়, শিশুদেরকে কিছু যুক্তি বলা হয়, শিশুদেরকে ম্যাচিং করানো, গ্যাপ ফিলিং, নানান রকম কাজ করতে বলা হয়। এইগুলো হলো প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মাধ্যমে শিশুরা যে ইনপুট যা পায় সেটা ভালোভাবে বোঝার সুযোগ পায়, বা তারা ইনপুটটা বুঝলো কিনা সেটা চেক করার জন্য এই প্র্যাকটিসের কাজগুলো দেওয়া হয়। এই প্র্যাকটিসের কাজগুলো তারা শিশুরাই করে। ঠিক আছে? তাহলে আমরা বলছি প্র্যাকটিসের কাজ, প্র্যাকটিস অ্যাক্টিভিটি। প্র্যাকটিস অ্যাক্টিভিটি এটা আর একটু প্র্যাকটিসের প্রকার, টাইপস অফ প্র্যাকটিস আলোচনা করছি। প্র্যাকটিস আবার 3 প্রকার। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট প্র্যাকটিস অ্যাক্টিভিটি, জি স্যার। সাইকোমোটর আর গ্রামার প্র্যাকটিস অ্যাক্টিভিটি। এখন আপনারা তো এখানটা মুখস্থ করে লিখলেন পরীক্ষার জন্য, কিন্তু একটু বোঝার জন্য, আর একটু না বুঝলে আবার এমসিকিউ প্রস্তুত পারবেন। আমি বলি যে যখন দেখা যাচ্ছে একটা টেক্সট, যেমন সাবিনাস ফ্যামিলি, মনে করেন একটা টেক্সট আছে 8-10 লাইন। এখন এইটা যখন আপনি পড়ালেন, কিছুটা পড়ানোর পরে ওখান থেকে কিছু প্রশ্ন করলেন। কেন প্রশ্ন করলেন? যে শিশুরা বুঝেছে কিনা। এই যে প্রশ্ন করা, এই যে শূন্যস্থান তৈরি করতে দেওয়া, ম্যাচিং করতে দেওয়া, এইগুলো প্র্যাকটিস অ্যাক্টিভিটি। এই প্র্যাকটিস অ্যাক্টিভিটির নাম হলো কন্টেন্ট প্র্যাকটিস অ্যাক্টিভিটি। তাহলে যেসব কাজের মাধ্যমে শিশুরা বুঝলো কিনা সেইটা চেক করা হয়, সেই কাজগুলো হলো কন্টেন্ট প্র্যাকটিস অ্যাক্টিভিটি। আবার দেখবেন আমাদের বইতে ওই যে ABCD .B লেখা থাকে, তার মানে কি শিশুরা ওই ডটের উপর দিয়ে লিখবে। অথবা লেখা থাকে কপি দ্য ওয়ার্ড, নিচে কটা ওয়ার্ড দেওয়া থাকে, শিশুদেরকে বলা হয় এই ওয়ার্ডগুলো তোমরা বারবার তোমাদের খাতায় দেখো। আবার দেখা যায় অনেক সময় বইতে থাকে কপি দ্য সেন্টেন্সেস, নিচে 2-1টা সেন্টেন্স থাকে, শিশুদেরকে বলা হয় তোমরা এই বাক্যটা বারবার খাতায় দেখো। এইটা হাতের লেখা ভালো কাজ। এইটাই হলো সাইকোমোটর প্র্যাকটিস অ্যাক্টিভিটি। আবার অনেক সময় দেখা যায় 2-1টা শব্দ আমরা বারবার তাদেরকে প্র্যাকটিস করা, বলি তোমরা জোড়ায় প্র্যাকটিস করো, দলে প্র্যাকটিস করো। এটা হলো তাদের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করার জন্য। এটাও কিন্তু সাইকোমোটর প্র্যাকটিস অ্যাক্টিভিটি। তাহলে সাইকোমোটর প্র্যাকটিসের মধ্যে পড়ে হলো হাতের লেখা আর এই উচ্চারণ। এই দুটো। আরেকটা হলো গ্রামার প্র্যাকটিস অ্যাক্টিভিটি। এটা সহজ। এটা হলো যেসব কাজ দ্বারা বুঝবেন যে এটা গ্রামার ফোকাস করে, মানে যে এটা ধরেন আই হ্যাভ টু, কাউ হবে না কাউজ হবে, এইটা আমি শিশুদেরকে চেক করতে পারি। আই হ্যাভ টু কাউজ হবে না কাউজ হবে, তাহলে কাউজ হবে। এটা কিন্তু গ্রামার ফোকাস করছে কিন্তু। এখন এবার আমি লিখলাম যে আই ড্যাশ রাইটিং এ লেটার, আই ড্যাশ রাইটিং এ লেটার, এটা এম হবে না আর হবে? স্যার এম হবে। এম হবে। এটা কিন্তু গ্রামার ফোকাস করছে। তাহলে এই ধরনের কাজগুলো হলো, যদি এরকম কিছু প্র্যাকটিস থাকে তাহলে বুঝতে হবে এটা গ্রামার প্র্যাকটিস। কিন্তু
শর্ট ফর্ম লং ফর্ম লেখা হয় যে আই ডু নট বা ডু নট আর ডোন্ট, এরকম থাকে না? জি স্যার, অ্যাপোস্ট্রফি এস দিয়ে শর্ট করে দেওয়া হ্যাঁ, হয়। বুঝতে পারছি। এগুলো কি? এগুলো হলো গ্রামার প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস অ্যাক্টিভিটি এই 3 ভাগে আমরা ভাগ করি: কন্টেন্ট প্র্যাকটিস, সাইকোমোটর, প্র্যাকটিস আর গ্রামার প্র্যাকটিস। গ্রামার। আমরা এবার টাস্ক সম্পর্কে বলবো। টাস্কটাও কিন্তু স্টুডেন্টের কাজ। প্র্যাকটিস কারা করে? স্টুডেন্টরা শিক্ষক করে। প্র্যাকটিস স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট। তো টাস্ক তো স্টুডেন্টের কাজ। আমি একটা উদাহরণ দেই। এই যে সাবিনাস ফ্যামিলি আপনারা দেখছেন বইতে আছে, সাবিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, শি ইজ 8 years old, হার মাদার ইজ এ হাউসওয়াইফ, এরকম আছে। এখন যদি আপনি ওই যে কন্টেন্ট প্র্যাকটিসের প্রশ্ন করেন যে হুই ইজ সাবিনা, হাউ ওল্ড ইজ সাবিনা, হোয়াট ডাজ হার মাদার ডু, এগুলো হলো কন্টেন্ট প্র্যাকটিসের প্রশ্ন। এগুলো কন্টেন্ট প্র্যাকটিসের প্রশ্ন, আসলে কন্টেন্টটা বুঝেছে কিনা। এইবার যদি আপনি অন্যরকম একটা প্রশ্ন আমি করি, যদি এরকম প্রশ্ন করি যে হু আর ইউ, মানে একজন শিশুকে বলছে হু আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ডাজ ইউর মাদার ডু, শিশুদেরকে যদি এই প্রশ্নগুলো করা হয় তাহলে এই প্রশ্নের উত্তর তো আর বইতে নেই। কিন্তু এটা কিন্তু ওই সাবিনাস ফ্যামিলি পড়া হয়েছে, ওর সাথে কিন্তু মিল আছে, ওই টেক্সটের সাথে মিল আছে। যেমন ওখানে সাবিনা হলো 8 years old, এরকম এও বলবে যে আই এম 8 years old, না আই এম 10 years old, আই এম 7 years old, এরকম বলবে। সুতরাং ওর সাথে এই প্রশ্নের মিল আছে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু বইতে নেই। শিশু তার নিজের থেকে যার যার নাম বলবে, নিজের থেকে যার যার বয়স বলবে। যদি বলা হয় হোয়াট ডাজ ইউর মাদার ডু, বলবে নিজের মা কি করে, কেউ বলবে টিচার, কেউ বলবে হাউস ওয়াইফ, এরকম বলবে। এটা হলো সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নগুলোকে এইটা হলো টাস্ক টাইপ করছেন, এইটাকে বলে টাস্ক। আপনারা মানে এই টাস্কের উত্তর হুবহু বইয়ের এতে পাওয়া যায় না, কিন্তু বইয়ের ওই যা ইনপুট দেব তার সাথে হুবহু মিল আছে। আমাদের বইতে সাধারণত যে পিকচার থাকে, তারপরে এরকম থাকে না এ রিড, মানে প্রথমে এ রিড এরকম থাকে না, বা লুক এরকম যে ছবি থাকে স্যার। এগুলো কিন্তু সব ইনপুট। আর মাঝখানে যে প্রশ্নগুলো থাকে না, মাঝখানে প্রশ্ন থাকে, এগুলো সব প্র্যাকটিসের প্রশ্ন থাকে। অনেক সময় একদম শেষে দেয় কিন্তু ওইরকম এমন প্রশ্ন থাকে যে রাইট অ্যাবাউট ইউর ফ্যামিলি, রাইট অ্যাবাউট ইউর ভিলেজ, এইগুলো হলো টাস্ক টাইপ করতে। ঠিক আছে, আমাদের বইতে এবিসি থাকে, ওই রকম ইনপুট প্র্যাকটিস টাস্ক এভাবে ভাগ করে দেওয়া থাকে আমাদের শিশুদের বই। জি স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, করা যাবে স্যার? ইনপুট এবং প্র্যাকটিস এইখানে লেসন প্ল্যান করার সময় মানে কোনো সময় এরকম করতে হয় যে আমি মানে টিচারের সঙ্গে স্টুডেন্ট, মানে টিচার পড়বে, স্টুডেন্টরাও সাথে সাথে পড়বে, মানে উচ্চারণটা মানে রিডিং যেটা এরকম, তখন এই কাজটা কোন অংশে যাবে, ইনপুটে না প্র্যাকটিসে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছে। এইটা ইনপুট এবং প্র্যাকটিস দুটোতেই যায়, তবে এইটা আমরা ইনপুটের মধ্যে দিতে পারি, কারণ এটা প্রথম দিকে তো আপনি এটা ইনপুট প্র্যাকটিস যাতে দেন না কেন ভুল হবে না। কারণ অনেক সময় দেখা যায় দাড়ি পাল্লা মেপে অনেক সময় হয় না, কারণ এখানে যেমন শিক্ষক ইনফরমেশন প্রথম দিকে দিচ্ছে, তেমনি শিক্ষকের সাথে ওরাও প্র্যাকটিসও করছে। সুতরাং এখানে দুটাই আছে, তবে প্রথম দিকে আমরা এটা সাধারণত ইনপুটের ঘরে দেয়, আর যখন শিশুরা নিজেরাই করে তখন আমরা প্র্যাকটিসের ঘরে। তবে এ নিয়ে বেশি বিতর্ক করারও দরকার না, কারণ এটা দুটোই হয়। শিক্ষকের কাছ থেকে একদিকে যেমন ইনফরমেশন পায়, তেমনি ওদের প্র্যাকটিসটাও হয়। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওই কন্টেন্ট প্র্যাকটিস, গ্রামেটিক্যাল প্র্যাকটিস আর আছে সাইকোমোটর প্র্যাকটিস, সাইকোমোটর মিন্স কি বোঝায়, মানে একটু অর্থটা জানার দরকার। তো অর্থ হলো, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, তবে আমার ক্লাস নষ্ট না হয়, ওটা হলো মনোপেশিজ। মো দন্তন্য ওকার, পয়েকার, তালবস্যা, দীর্ঘইকার, বর্গীর্য, যেখানে জি স্যার মাথা এবং হাতের পেশির কাজ আছে। তো উচ্চারণের ক্ষেত্রে
এই পেশির কাজ আছে, মুখের আমরা ঠোঁটের যে বিভিন্ন, আপনি কথা বলতে গেলে ঠোঁটটা সবসময় একরকম থাকে না, বিভিন্ন রকম হয়, এখানে পেশি কাজ করে ও মাথায়ও কাজ করে। আবার আপনি যখন লিখবেন তখন আপনার মাথায় কাজ করা লাগে, হাতের পেশি, হাতের আঙুল নেওয়া করা লাগে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, তবে এই ব্যাখ্যা আমার দিতে গেলে তাহলে আবার এই পড়ানো শেষ হবে না। মানে এইগুলো একটু ইনফরমেশনটা আমি ক্লাসরুমে যেভাবে শেখানো যায় এখানে তো তা হবে না, আমি কিছু দিচ্ছি যাতে করে এখন পড়তে পারেন, আর হালকা হালকা বুঝাই দিয়ে যাচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ। আমরা টাস্কের ক্রাইটেরিয়া বা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যেটাকে বাংলা শুনতে চাচ্ছেন আমার বৈশিষ্ট্য বলে, এটাকে ক্রাইটেরিয়া বলা যায়, ফিচারও বলা যায়, ক্যারেক্টারিস্টিক্স বলা যায়। তো এটা হলো 4 প্রকার। শুধু 4 প্রকার নামটাই আমি এখন বলে রাখবো, আর এখানে যা লেখা আছে পরে দেখবেন। 4 প্রকার নাম হলো ইন্টারেক্টিভ, কমিউনিকেটিভ, ক্রিয়েটিভ আর পার্সোনাল। এই শুধু একটু বলি, কারণ আমাদের সময় এখন কয়টা বাজে, আমাদের তো আর সময় তো নেই, আবার আমার ওদের ক্লাস দিতে হবে, ক্লাস দিতে হবে। সেটা আমরা ক্লাসে বিভিন্ন রকম খেলা করাই, যেমন বিঙ্গো গেম, এই খেলাটাও আপনাদের করেছি কিনা জানি না। বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ গেম, যে 4টি ক্রাইটেরিয়া বলেন ওটা আমি এখন এটা পূর্বের স্লাইডে আছে, পূর্বের স্লাইড। আমি এটা ব্যাখ্যায় যাব না ম্যাডাম, বলছি এটা তুলি নেন, জাস্ট 4টি নাম আপাতত দাঁড়িয়ে রাখেন। আপনি দেখছেন আমাদের আর 7 মিনিট টাইম আছে। এখন ক্লাসে বিভিন্ন রকম ওই ল্যাঙ্গুয়েজ গেম খেলানো হয়, যেমন বিঙ্গো গেম আছে। বিঙ্গো গেম কেউ জানেন কিনা আমি জানি না, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ গেম হয়। এখন সেই ল্যাঙ্গুয়েজ গেম দ্বারা আমি এখানে বসে আপনাদের খেলা শেখাতে পারবো না। তো যাই হোক, শুধু এইটাই জানি যে ল্যাঙ্গুয়েজ গেম খেললে কিছু উপকার হয় শিশুদের। সেই কি কি উপকার হয়, আমার 11টা পয়েন্ট দেওয়া আছে, 2টো স্লাইডে। এই প্রথম স্লাইডে এই, আরেকটা স্লাইডে এই, মোট 11টা পয়েন্ট এই উত্তর দেওয়া আছে। 11টা উত্তর দেওয়া আছে। আপনাদের তো এইগুলো উত্তর তো আপনারা সাধারণত বইতে পাবেন না বলে আমি তৈরি করে রাখছি, মোটামুটি চেষ্টা করছি। এটা এই স্লাইডটা নিয়ে নেন, এই 11টা পয়েন্ট আপনারা শুধু তুলে নেন। এটা আর ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা পড়লেই বুঝতে পারবেন। সহজ করে লেখা, আমি লেখা তো আমি তো কঠিন ভাষা পারি না। একটা স্লাইড আর এই পরের স্লাইড এইটা। প্রশ্নটা কি হবে, যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ গেমস ইন দ্য ক্লাসরুম, অথবা যদি প্রশ্ন করা হয় যে হোয়াই ডু ইউ ইউজ ল্যাঙ্গুয়েজ গেমস ইন দ্য ক্লাসরুম, তাহলে একই উত্তর হবে। যদি বলা হয় যে ইম্পর্টেন্স অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ গেমস ইন দ্য ক্লাসরুম, তাহলে একই উত্তর হবে। মানে একটা স্লাইড আর একটা স্লাইড, এই দুটো নিয়েছেন? হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার। নিয়েছি স্যার। হ্যাঁ স্যার, নিয়েছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ গেম গেল, উপকারিতা গেল। আর এইখানে হলো আছে যে আপনি, আচ্ছা শোনেন, ক্লাস 5 যে খেলানো যায়, যে গেমটা হয়, যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করা যায়, ক্লাস 1-এর জন্য তো সেটা হয় না, খাটে না। আবার ক্লাস 1-এর যে খেলাটা করানো হয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ক্লাস 5-এর জন্য সেটা প্রযোজ্য না। ওই যে বিঙ্গো গেম আমরা যখন খেলি তখন দেখা যায় 5-6টা ডেটা অক্ষর লিখিতে পড়তে দিয়ে একটা খেলা করায়। তো এইটা তো ক্লাস 5-এর জন্য না, ক্লাস 5-এর মানায়, ক্লাস 5 তো এমনি লেটার চেন। তো এই জন্যে মানে আমরা যখন গেম চুজ করব তখন আমাদের অনেকগুলো গেম বইতে আছে। আমি আবারও বলি, এখানে তো সেই খেলাটা করানো সম্ভব না। তো সেই খেলাগুলো আমরা কোন ক্লাসের জন্য কোনটা খেলা করাবো তার কিছু নিয়ম আছে, তাই সেই নিয়মগুলো কিছু উত্তর আকারে দিলাম। হয়তো আপনার প্রশ্ন বললো যে হাউ উইল ইউ চুজ ল্যাঙ্গুয়েজ গেমস ফর দ্য ক্লাসরুম, ফর ইউর ক্লাসরুম, তখন এইটা উত্তর হবে। আরেকটা আছে হলো যে আমরা কখন এই ল্যাঙ্গুয়েজ গেমগুলো ব্যবহার করবো অথবা কিভাবে ব্যবহার করবো, আরো একটা উত্তর আছে, আমরা পরে
কিভাবে ব্যবহার করবো বা কখন ল্যাঙ্গুয়েজ শেপটা ব্যবহার করবো। একবার সবসময় ক্লাসের শুরুতে মাঝখানে যখন তখন না কিভাবে কি করতে হবে সেটা এখানে। সাধারণত ওয়ার্ম-আপ হয়ে থাকে, আবার বেশিরভাগ এইটা আসলে এইটাও কিন্তু একটা প্রশ্ন যে এইটা কিন্তু গেমের ধরন অনুসারে আসলে শেষে করলে হবে না প্রথমে করলে হবে, এটা গেমের ধরন অনুসারে এটা হবে। মানে একেবারে বলা যাবে না যে প্রথমে করাই লাগবে শেষে করা যাবে না, এও বলা যাবে না। গেমের ধরন অনুসারে এটা করা লাগবে। যাই হোক, এটা আমাদের প্রাইমারি বইতে অনেক সং, অনেক রাইম আছে, গান আছে, ছড়া আছে, গানও আছে, তাই না? তো এখন যদি আপনাকে প্রশ্ন করি যে what benefits do the learners get if you practice, you provide functions in the class, if you use function rhymes in the class, এরকম যদি হয়, তার মানে আপনি সং এবং রাইম এইটা যদি প্র্যাকটিস করান আপনার শ্রেণীকক্ষে শিশুদেরকে দিয়ে, তাহলে কি উপকার পাবে তারা, বা এর গুরুত্বটা কি? এই কয়টা পয়েন্ট এখানে কয়টা আছে? 9টা। এইটা হলো তার উত্তর, এখানে আমি দিয়ে দিলাম। একবার পড়েন, যদি কোন আরেকটা হলো, এরকম পরের স্লাইডে যান। স্যার অ্যানসার তো ভালো সহজ আছে। কি স্যার সহজ আছে, অ্যানসার গুলো ভালো। হ্যাঁ সহজ আছে না? ওই নিজি নিজি লেখা তো বোঝা, আমি তো আর অত বড় ইংলিশ জানি না। স্যার আমাদের জন্য ভালো হয়। পয়েন্ট আকারে দিয়েছি, পয়েন্ট আকারে দিয়েছি। যদি 2 নম্বরের প্রশ্ন হয়, যদি 2 নম্বরের প্রশ্ন হয় ছোট প্রশ্ন, তাহলে 4টি যদি কেউ পয়েন্ট লেখে তাতেই আনা 4টি লিখলে যথেষ্ট। যদি 2 নম্বরের প্রশ্ন হয়, যদি বড় প্রশ্ন হয়, এখন এইটা বড় প্রশ্ন হবে না ছোট প্রশ্ন হবে এইভাবে বলা কঠিন। কারণ আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখছি কখনো কখনো 2-3টা ছোট প্রশ্ন জুড়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়। হয়তো বলি ফেললো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, why do you need to use rhymes in the class? আবার বললো যে what activities will you provide in the classroom to teach rhyme? কি একটা বড় প্রশ্ন করি। তার মানে যে আপনি ক্লাসরুমে কি কি কাজ করাবেন রাইম শেখানোর জন্য। এখন আমাদের প্রাইমারি শিক্ষক সংস্কারে দেওয়া আছে, তো হয়তো ওখান থেকে বেছে নিলেও হবে। আর আমি একটু বেছে বেছে ওটা কিছু অ্যাক্টিভিটির নাম লিখে রাখছি, দেখেন পসিবল অ্যাক্টিভিটি। আপনি যখন আপনি করবেন, যখন আপনি রাইম পড়াতে গেলে এই কাজগুলো করলে হয়। এখন একবার দেখেন তো, এটা একবার জাস্ট মনে মনে পড়ে নেন তো কোনটা বুঝতে সমস্যা। এই কাজগুলো করালেই সুন্দর হয়। প্রথমে আপনি রাইমটা বলবেন, আপনি না। 1 নম্বর পয়েন্টটা সবাই দেখেন, প্রথমে আপনি রাইমটা বলবেন, তারপরে পুরা রাইমটা দিতে পারবেন। 3 নম্বরে আজকে যেটুকু পড়াবেন সেইটুকু আগে পুরাটাই শোনাতে হবে। এটা রাইম আর সঙ্গের ক্ষেত্রে এটা। তারপরে হলো এটা কোরাল রিসাইটেশন, এটা আমি কোরাল বানিয়ে দেবো। কোরালটা হলো যে সবাই আপনার সাথে সাথে এটা আবৃত্তি করবে। তারপরে আপনি সবাইকে না নিয়ে গ্রুপ অফ স্টুডেন্ট, একটা গ্রুপকে আপনি আপনার সাথে আবৃত্তি করাবেন। 6 নম্বরে হলো যে ওই একজন একজন করে বা দুজন করে আপনার সাথে আবার আবৃত্তি করবে।
এইবার 7 নম্বরে যে অনেক সময় কিছু কিছু রাইম আছে যে বেশ হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে সুন্দর করে দেখানো যায়, আছে না এরকম? যেমন টু লিটিল ব্ল্যাক বাস, আছে। এটা টু লিটিল ব্ল্যাক বাস, এটা দেখানো যায় না সুন্দর করে? যায় স্যার। স্যার তারপর টুইঙ্কেল টুইঙ্কেল দেখানো যায়, ওই যে তারপরে টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড, টেডি বিয়ার টার্ন দ্য গ্রাউন্ড, এইগুলো সব দেখানো যায়। হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার, এখন এই শোল্ডার এইগুলো হলে অ্যাকশনে দেখানো যায়। কি আপনি এর অ্যাকশন দিয়ে একটু রাইট দিয়ে করুন। তারপরে আপনার সাথে আবার ওই মানে দলে দলে এক এক দল আপনার সাথে এটা। তারপর আপনি বললেন যে পুরো গ্রুপে অথবা প্লেয়ারে এটা প্র্যাকটিস করুন, তাই না? মানে এমনি মোটিভ। তারপর আবার বললেন যে তোমরা একাকী ওদেরও চাইতে খেজুর বের করে দাও একটু। এদের কয়েকজনকে এবার হলো মানে মূল্যায়ন করা 10 নম্বরে এক্স 10 নম্বর। আমি দুই একজনকে জিজ্ঞাসা করবেন আর তারা হয়তো জোড়ায় বা একে বা গ্রুপে গ্রুপে সামনে এসে তারা এটা আবৃত্তি করে শোনাবে। আর শেষে আছে এটাও এরকম একাকী বা জোড়ায় বা দলে দলে আবৃত্তি করবে, কিন্তু অ্যাকশন করে, ওই যে অ্যাকশনের সাইড মানে রোল প্লে করে দেখাবে। এইভাবে যদি আপনি আইনটা যদি পড়ান তা মনে হয় খুব সুন্দর। এখন আপনি বলেন স্যার সঙ্গের ক্ষেত্রে কি হবে? আপনি দেখেন 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে, রিসাইটিং দ্য রাইম। যদি সং হয় তাহলে লিখতে হবে সিঙ্গিং দ্য সং। তাহলে যেখানে ওই রিসাইটের জায়গায় হলো সিং আসবে আর রাইমের জায়গায় সং লিখতে হবে। এইভাবে করলেই ওটা হবে। একটা কঠিন জিনিসটা শুধু এটা কিন্তু টাইমার নেই, টাইমারে 4 মিনিট বেশি হয়ে গেছে ম্যাডাম, আমার ল্যাপটপে চার্জ দেবো। আপনি এই মাইক্রো টিচিংটা এটা তুলে নেন, জাস্ট আপনি স্যার আমাদের 11টা পর্যন্ত না স্যার? ওহো 11টা না? জি স্যার। 11টা ঠিক আছে। তারপরও এটা সেনাপ দিলেন, এটা নিয়েছেন সেনাপ? নিয়ে আসি স্যার। জি স্যার। আচ্ছা আপনার আমি পরে ব্যাখ্যা করছি। আরেকটা আছে, এটা ওয়েজ অফ দিন, এটাও দেন। এটা নেন। নিয়েছি স্যার। এবার আর এটা হলো শেষ, এটা লাস্টের, এটা নেন। এবার আমি এই যে মাইক্রোটিসিংটা কি, হোয়াট ইজ মিন বাই মাইক্রোটিসিং, এইখানে একটু কথা বল। তো মাইক্রো মানে আপনারা জানেন ছোট, ক্ষুদ্র, অনু, মাইক্রো। তাহলে এই টিচিংটা নিশ্চয় ক্ষুদ্র পরিসরে টিচিং হবে, এই টিচিংটা হবে ক্ষুদ্র পরিসরে। এটা একটু বলে রাখা দরকার, এটা কিন্তু আমাদের আমরা যে ক্লাস, আপনারা যে ক্লাস নেন শিশুদের, ওই ক্লাসে কিন্তু মাইক্রো টিচিং হয় না। বা একজন হাই স্কুলের টিচার তার ক্লাসে যে ক্লাস নেবেন ওটা মাইক্রো টিচিং হবে না। একজন কলেজের শিক্ষক যখন সে ক্লাস নেয় ওটা মাইক্রো টিচিং ওখানে হবে না। ইউনিভার্সিটি যখন ক্লাস নেবে তখন মাইক্রো টিচিং হবে না। কখন হবে? মনে করেন ওই যে আপনারা যখন, আমি যখন আপনাদের ক্লাস নেই তখন কিন্তু মাইক্রো টিচিং হবে। তার মানে আমার যখন কলেজের শিক্ষকদের ট্রেনিং হয় তখন যদি মাইক্রো টিচিং হবে। আচ্ছা কেন, কি করে হবে? এবং এটা একটা দেখেন মাইক্রো টিচিং একটু কিছু শর্ট পার্ট অফ লেসন দুয়ে স্মল গ্রুপ অফ। আমি এর ব্যাখ্যাটা কিভাবে হয় আমি পরে দেখাবো। এখন যারা একটু কম মুখস্থ করতে পারে তারা ওই একটা সেন্টেন্স লিখলেও কিন্তু হবে, ঠিক আছে? ওই একটা সেন্টেন্স লিখলেও চলে, আর বাকি আর সেন্টেন্স গুলো আরো সুন্দর হয়। এবার এটা কিভাবে করবো এটা পরের পৃষ্ঠায় দেখা।
তো যেহেতু আর 3-4 মিনিট এখনো 10 মিনিট সময় আছে, 5 মিনিট আমি বলছি। এবার 1 নম্বর পয়েন্টের দিকে সবাই তাকান। ডিভাইড দ্য পার্টিসিপেন্টস ইনটু স্মল গ্রুপ। মনে করেন আপনারা ক্লাসে 40 জন আছেন, আমি 40 জনকে ওই ইয়ে করলাম, 8টা ভাগ করলাম, তাহলে এক এক গ্রুপে কয়জন? 5 জন করে, 5 জন হতে পারে। এখন যদি মনে করেন ওই 44 জন থাকে, তাহলে কোনো গ্রুপে 6 জন হবে, হলো, কোনো সমস্যা নেই। এইবার আমি এক এক গ্রুপে ওই প্রাইমারির বই দিলাম, এখন 1, 2, 3 করে বই সব সাপ্লাই দিলাম। এবার বললাম 2 নম্বর পয়েন্টে বললাম কি, যে আপনারা যে কোনো একটা লেসন মানে একটা পিরিয়ডের মতো একটা পার্ট ঠিক করে নেন যার গ্রুপে। এখন কার কোন ক্লাস পড়েছে কোন গ্রুপে, তো এক গ্রুপ তো আরেক গ্রুপের খবর রাখেন। আর আপনারা ধরেন আপনাদের গ্রুপে আপনারা একটা লেসন নিলেন, আরেক গ্রুপে আরেকটা লেসন তারা এইভাবে নিচ্ছেন। এবার আমি বললাম একটা লেসন তো নেছেন, মনে করেন ওইটা আপনি পার্ট দিবেন। 3 নম্বর পয়েন্ট আলোচনা করবেন, 3 নম্বর। এখন পার্ট দেবেন, তো তাহলে কি কি কাজ করবেন সেগুলো সিলেকশন করেন, সিলেক্ট করেন, ফাইন্ড আউট করেন। সেটা আপনি ফাইন্ড আউট করেন, আইডেন্টিফাই করেন যে কি কি কাজ করাবেন ওই পার্টটা দিতে গেলে। তো 4-5 জন 6 জন মিলে আলোচনা করে কাজের নামগুলো লিখবে, যেরকম আমরা লিখছি না এরকম এরকম হয়ে গেল। রাইমের এটা কই, এই যেমন কাজের নাম লিখছিলাম না এই রাইমে, দেখছেন এরকম কাজের নাম। এখন যেমন লিখতে পারে যে লেসন ডিক্লারেশন, টিচার ডেসক্রিপশন, টিচার্স রিডিং, নিউয়ার্স মিনিং, এরকম কাজের নাম লিখবে সংক্ষেপে। এবার আমি বললাম যে নিজেরা একটু আলোচনা করে নেন যে কাজগুলো কিভাবে করা যায়। করার পরে বললাম যে ওই আপনারা তো 5 জন বা 6 জন আছেন, ওই এক একটা কাজ এক একজন ভাগ করে নেন, যেগুলো কঠিন মনে হয় সেগুলো আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নেন। হয়তো 7টা কাজ লিখেছে, বললাম যে 5 জন আছেন, ওই 5টা নেন, 5টা কাজ, দুটো খুব সহজ ও দুটো নেওয়ার দরকার নেই, তারা ভাগ করে নিল। এইবার শোনেন ঘটনা, যদি 5 জন যদি থাকে তাহলে প্রত্যেক গ্রুপে কিন্তু তাদের নিজের মতো করবে। এখন এই 5 জনের মধ্যে একজন ধরেন টিচার হচ্ছে, মনে করেন পিকচার ডেসক্রিপশন, পিকচার আলোচনা। এখন পিকচার সে আলোচনা করবে, বাকিরা ওই 3 জন হবে হলো শিশু, যে ক্লাসের বই হবে সেই ক্লাসের শিশু হবে। আর একজন আবার অবজারভার হবে, তার একটা মানে লিস্ট আছে, সেই লিস্টে অবজার্ভ করে করে মন্তব্য করবে, মানে লিখি রাখবে। কিন্তু সে কিন্তু একটা কাজ 5 মিনিটের বেশি লিখতে পারবে, 5 মিনিটের কম থাকতে হবে প্রত্যেকটা কাজ, যে কাজ করবে। এবার মনে করেন আপনার হয়ে গেল, তাহলে আপনার গ্রুপে আরেকজন এবার টিচার হবে। টিচার হওয়ার পরে আপনি তখন বসে ওই আপনি অবজারভার হলেন, অথবা শিশু হয়ে গেলেন, তার পাঠ হয়ে গেল। এইভাবে সবাই ওই একটা গ্রুপের মধ্যে পাঠ করবে। এই তারপর সবার যখন পাঠ দেওয়া হয়ে যাবে, তখন আবার ওই সবাইকে বললো ঠিক আছে সব গ্রুপে হয়ে গেছে পাঠ দেওয়া, এবার সবাই একটু হোল ক্লাসে, মানে সবাই আবার একটা গ্রুপ হবে, হোল ক্লাসে একটা আলোচনা। এইটা হলো মাইক্রো টিচিং এর পন্থা। ওই যে স্মল গ্রুপের মধ্যে হয়, এই জন্য কিন্তু ওই দেখেন ওই লেখা আছে, মাইক্রো টিচিং এর সংজ্ঞা লেখা আছে, মাইক্রো টিচিং এর শর্ট পার্ট অফ লেসন টু এ স্মল গ্রুপ অফ পিপল। ঠিক আছে, ওই গ্রুপে গ্রুপে হয় তো টু এ স্মল গ্রুপ অফ। এইবারে সকাল থেকে স্যার কারেন্ট নাই, মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যদি বন্ধ হয়ে যেতে পারে আপনি ছেড়ে যেতে পারেন ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমার অর্থাৎ হয়ে গেছে তো সমস্যা নেই। ঠিক আছে স্যার, যতক্ষণ পারি থাকতে লাগি। আর 1 মিনিট, তাহলে এটা গেল। এই শেষটা হলো এটা ইম্পর্টেন্স অফ মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং করলে তাদের উপকার হবে, শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্ট হবে, টিচিং স্কিল, শিক্ষণ দক্ষতা বৃদ্ধি পাবে। এইটা হলো মূল কথা। এবং তারা ভালোভাবে প্ল্যান করতে পারবে, একজনের ক্লাস থেকে মন্তব্য করতে পারবে। এই তাদের বিভিন্ন রকম স্কিলগুলো ডেভেলপ করে এইখানে সেটা। তারপরে একে অপরে কিভাবে সহযোগিতা করতে হয় সেই স্কিল ডেভেলপ করবে। এইটা এইখানে ইম্পর্টেন্সটা
এটা শেষ হয়ে গেছে, এটা আমার ক্লাস শেষ। এবার আপনাদেরকে একটু আমি যদি প্রশ্ন করি যে একজন বলেন তো যে কাস্টের ক্রাইটেরিয়া কয়টা? 4টা। কি? 4টা স্যার। আর কি কি? বলো। Applicative, creative and personalized. আমি পাবো। ওই খেজুর বের করে দিতে দাও। আমার বলো খেজুর বের করে একটু ধুয়ে দাও। অর্থাৎ আইপিটি স্ট্যান্ড ফর ওই সন্দেশ স্যার, দিয়ে input রুটি practice খেয়ে task. বিকেলে। আমি রুটি বানাবো। Task. প্রকার এই জিনিস কোন লোককে ছিলেন নাকি? আমার কথা শুনতে ডাক্তারের টাইপ কয়টা? সন্দেশ একটু 3টা স্যার। দোকান আর একটু খেজুর খাও কি কি? তো। চারটে খেজুর স্যার, খাও। কন্টেন্ট, সাইকোমোটর আর গ্রামার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হলো, উত্তর দিয়ে দেওয়া হলো, আমাদের লেখাও লাগছে না এগুলো একটু পড়বেন, ঠিক আছে? স্যার আমার নেট প্রবলেম দিচ্ছে, লাইন কেটে যাবে না মনে হচ্ছে, নেটের সমস্যা। স্যার আপনার সবাইকে কথা clear ধন্যবাদ, শুনুন। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। স্যার একটা কথা বলতাম স্যার। স্যার রেহেনা খাতুন 171 রোল, স্যার রেহেনা খাতুন 171 রোল।